আপনি জানেন তথ্য শক্তি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে আছি ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আমি সালিহা পারভিন সাথী। চলুন শুরুতে জেনে নিই প্রধান শিরোনাম। জেনজি বিক্ষোভের মুখে পূর্ব আফ্রিকা দেশ মাদাগাস্কার সরকারের পতন, সংঘর্ষে নিহত 22, আহত অন্তত শতাধিক, তীব্র নিন্দা জাতিসংঘের। হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক, গাজায় শান্তি প্রস্তাবে সম্মত ইসরায়েল, দোহায় হামলার ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু। এবং ভিয়েতনামে টাইফুন বুয়ালোয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 26, এখনও নিখোঁজ অন্তত 22, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি ও ফসলি জমি। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। জেনজি বিক্ষোভের মুখে পূর্ব আফ্রিকা দেশ মাদাগাস্কারের সরকারের পতন হয়েছে। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। বিক্ষোভের জেরে সংঘর্ষে 22 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গেল বৃহস্পতিবার থেকে মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানি সংকটের জেরে জেনজির নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। সোমবার জেনজি বিক্ষোভ ভয়াবহ রূপ নেয়, রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করা হয় বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। এরপরও বিক্ষোভ চালিয়ে যায় তরুণরা। প্রেসিডেন্ট ও তার পুরো সরকারের পদত্যাগের দাবি তোলেন তারা। জেনজির দাবির মুখে টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রীকে পদচ্যুত ও সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। জানান আগামী 3 দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে, এরপর নতুন সরকার গঠন করা হবে। সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। মন্ত্রীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করলে তা স্বীকার করে দুঃখ প্রকাশ করছি। বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেওয়া হবে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে বলেন, বহু হতাহতের ঘটনা ঘটেছে। আটক ও মারধরের পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সরাসরি গুলি চালানোর অভিযোগও তোলেন তুর্ক। 2023 সালে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাজোয়েলিনার জন্য এই আন্দোলন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি প্রস্তাবে সম্মত ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে এই সম্মতি জানানো হয়। গাজার সংকটে ঐকমত্য পৌঁছাতে গঠন হবে বোর্ড অব পিস, নেতৃত্বে থাকবেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সায় দিয়েছেন নেতানিয়াহু। এ সময় পরিকল্পনার বিভিন্ন দফাগুলো সম্পর্কে কথা বলেন তিনি, তবে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না। শান্তির জন্য ঐতিহাসিক একটি দিন বলে উল্লেখ করেন ট্রাম্প। যদিও ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়ে যাওয়া সশস্ত্র গোষ্ঠী হামাসকে এই শান্তি পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিকল্পনার অংশ হিসেবে গাজায় বন্দী সব জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হবে এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে গাজা যুদ্ধ বন্ধ হবে। হামাসকে নিরস্ত্র করা হবে। গাজা একটি শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন পাবে, তবে ইসরায়েল নিরাপত্তা সীমারেখা বজায় রাখবে। নেতানিয়াহুর এই সম্মতির অর্থ হল যুদ্ধের তাৎক্ষণিক সমাপ্তি, শুধু গাজা নয়, পুরো যুদ্ধ। পরিকল্পনার অধীনে আরব ও মুসলিম দেশগুলো অনেক ক্ষেত্রেই লিখিতভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তারা গাজাকে দ্রুত যুদ্ধমুক্ত দেখতে চায়। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার তদারকি করবে বোর্ড অফ পিস। এই বোর্ডের নেতৃত্ব দেবেন ট্রাম্প নিজেই। বোর্ডে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও থাকতে চান বলে জানান ট্রাম্প। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং গাজাকে যুদ্ধমুক্ত করার জন্য একটি আন্তর্জাতিক কমিটি তৈরি করা হবে। এই কমিটি সফল হলে ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধ থামাবে।
আমরা জানি না হামাস এই পরিকল্পনা মেনে নেবে কিনা। নিলে ভালো, না হলে সহজ বা কঠিন যাই হোক এটা আমরা কার্যকর করবই। এদিকে কাতারের রাজধানী দোহায় হামলা চালানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। সে সময় ক্ষমা চান নেতানিয়াহু। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, যার 3D টেকনোলজি প্রথম ওয়াশেই কাপড়ের দাগ সাফ করে কাপড়কে করে নতুনের মতন পরিষ্কার আর সুরক্ষিত। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। ভিয়েতনামে টাইফুন বুয়েলোয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত 22 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জারি করা হয়েছে বন্যা ও ভূমিধসের সতর্কতা। প্রতিবেশী ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর সোমবার ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে টাইফুন বুয়ালোই। উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 300 কিলোমিটারেরও বেশি। ঝড়ের আগে থেকেই ভিয়েতনাম জুড়ে শুরু হয় ভারী বর্ষণ। এর প্রভাবে ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, প্লাবিত হয় নিম্নাঞ্চল। ঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির মধ্যাঞ্চলীয় এনহে-এন এবং হা-তিন প্রদেশ। ভূমিধস এবং হড়পা-বানের শিকার বহু মানুষ। ঘটে হতাহতের ঘটনা, নিখোঁজ অনেকে। দুই প্রদেশে আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত 1 লাখ বাড়িঘর। নষ্ট হয়েছে 10,000 একর জমির ধান ও অন্যান্য ফসল। ঝড়ে খুঁটি উপড়ে যাওয়ায় দেশটির মধ্যাঞ্চলের অনেক এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। এখনও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। গেল সপ্তাহে ফিলিপিন্সে বুয়ালোয়ের তাণ্ডবে 26 জন নিহত এবং নিখোঁজ রয়েছেন 14 জন। চলতি বছরে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী টাইফুন বুয়ালোই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ায় একটি স্কুল ভবন ধসে পড়ার ঘটনায় 3 জন নিহত হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অনেকে। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন শতাধিক মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবন ধসে পড়ার সময় যারা আটকা পড়েছে তাদের অধিকাংশই শিশু। নামাজ চলাকালীন ভবনটি ধসে পড়ে। ভবনের অন্য পাশে মেয়েরা নামাজ আদায় করছিল এবং সৌভাগ্যক্রমে তারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। বিশ্বের বিভিন্ন দেশে উৎসব আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব উদযাপন করছে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে 40টি এবং নিউ জার্সিতে 30টি মণ্ডপে আয়োজন করা হয়েছে পূজা। যুক্তরাষ্ট্রে আনন্দমুখর আয়োজনে শারদীয় দুর্গাপূজা চলছে। ষষ্ঠী পূজা দিয়ে শুরু করা হয় এবারের শারদীয় দুর্গা উৎসব। নিউ ইয়র্কে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে প্রায় 40টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নাচ, গান, আরতি ও ভক্তদের পদচারণায় মুখর নিউ ইয়র্কের মন্দিরগুলো। মন্ত্র, ধূপ আর আরতির মাধ্যমে পূজার প্রতিদিনই চলছে দেবীর বন্দনা। এছাড়াও ঢাকের বাজনা আর গানের সুরে মেতে ওঠে নিউ ইয়র্কে থাকা প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা। আমরা দেবী দুর্গার কাছে প্রার্থনা জানাবো যেন দেবী দুর্গা এই অসুর নিধন করে এই বিশ্বকে শান্তিময় করে তোলে এবং এই বিশ্বে ধর্মের জয় হয় এবং অধর্মে সাম্প্রদায়িক শক্তি যেন পরাজয় হয়। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় উন্মুক্ত স্থানে শারদীয় দুর্গোৎসবের অস্থায়ী মন্দিরে স্থানীয়দের পাশাপাশি মূলধারার নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। All my best wishes to you all for Durga Puja today. Such a holy time of the year. Always for hosting it here. I'm so proud to partner with you to host this in Diversity Plaza. And that's my earnest prayer for this Durga Puja, this Navaratri. All my best wishes and prayers to you all. Happy Durga Puja to everybody here today. I'm happy to join you here this wonderful evening. এদিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মহাসাড়ম্বরে চলছে শারদীয় দুর্গা উৎসব। অঙ্গরাজ্যে 30টিরও অধিক পূজা মণ্ডপে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে। বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে পূজা অর্চনা, অঞ্জলি আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিঁদুর খেলা, মহাপ্রসাদ বিতরণ। প্যাটারসন সিটির মহাত্মা গান্ধী সেন্টারে বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দুর্গোৎসব ইন্ডিয়ান আইডলের তারকা শিল্পী দেবারতী ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করবেন।
অন্যদিকে দীর্ঘ 1 বছরের অপেক্ষার পর ফ্রাঙ্কফুর্টের সোসেনহাইম সালবাউ কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে দুর্গাপূজা। ঢাকের বাজনা, ভক্তদের মিলন মেলা আর আনন্দ উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে প্রবাসী বাঙালিরা। জার্মান বাংলা সনাতন কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই পূজা প্রবাসীদের এক বৃহৎ মিলন মেলায় পরিণত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। চীনে বিশ্বের সর্বোচ্চ সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশটির দুর্গম দক্ষিণাঞ্চলীয় গুইঝু প্রদেশের এই সেতুটি নির্মাণের সময় লেগেছে 3 বছর। আগের সব রেকর্ড ভেঙেছে 200 তলার চেয়েও উঁচু ওয়াংজিং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। চলাচলের জন্য খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। 200 তলা ভবনের চেয়েও বেশি উঁচু 625 মিটার উচ্চতার এই সেতুটি অবস্থিত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে। টানা 3 বছরের দীর্ঘ নির্মাণ কাজ শেষে যান চলাচলের জন্য 28 সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয় চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। আগে যেখানে এক পাশ থেকে অন্য পাশে যেতে 2 ঘন্টারও বেশি সময় লাগত, সেখানে এই সেতুটির মাধ্যমে মাত্র 2 মিনিটেই গভীর গিরিখাত পেরিয়ে যেতে পারবেন ভ্রমণকারীরা। 1420 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি পাহাড়ি অঞ্চলের মধ্যে বিশ্বের দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার সাসপেনশন ব্রিজ। প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক ঝান ইয়েনের মতে, এতে বায়ু প্রতিরোধী নকশা এবং উচ্চতার নির্মাণ কৌশল প্রয়োগ করা হয়েছে। সেতুটির কারণে 2 তীরের মধ্যে ভ্রমণের সময় 2 ঘন্টা কমিয়ে 2 মিনিটে নামিয়ে আনা হয়েছে। এটি স্থানীয় পরিবহন উন্নত করবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে, বিশেষত গ্রামীণ এলাকায়। সেতু এবং কাছাকাছি একটি পর্যটন অঞ্চলে বানজি জাম্পিং, টাওয়ার টপ ক্যাফে এবং একটি ভূতাত্ত্বিক সংস্কৃতি জাদুঘরও রয়েছে। বছরে 10 লাখেরও বেশি দর্শনার্থী আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। এই আগমন স্থানীয় কৃষি পণ্যের বিক্রয় বৃদ্ধি করবে এবং হোমস্টে, রেস্তোরাঁ এবং অন্যান্য স্থানীয় ব্যবসার প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চীনের দ্রুত বর্ধনশীল অবকাঠামো উন্নয়নের এক নতুন মাইলফলক। এর আগে বিশ্বের সর্বোচ্চ ব্রিজটিও ছিল এই বেইপান নদীর ওপরই, যা নতুন এই ব্রিজ থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত। গুইঝু প্রদেশকে প্রায়শই সেতুর রাজ্য বলা হয়ে থাকে। এখানে এখনো পর্যন্ত 30,000-এরও বেশি সেতু নির্মাণ করা হয়েছে, যার মধ্যে বিশ্বের 100টি সর্বোচ্চ সেতুর প্রায় অর্ধেকই রয়েছে এই প্রদেশে। সাজিদ আনিল, ডিবিসি নিউজ ডেস্ক। লন্ডনের গ্রিনিচে জমজমার জমায়েত, কেউ ব্যাটম্যান, কেউ ডার্থ ভেডার, আবার কেউ কুইন শার্লট। বর্ণাঢ্য এক মিলন মেলার রেকর্ড গড়লেন চলচ্চিত্র প্রেমীরা। অ্যালেস্ট্রি ফিল্ম স্টুডিওজ এর 100 বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ আয়োজনটি স্থান পায় গিনেস বুকের বিশ্ব রেকর্ডে। এ যেন যেমন খুশি তেমন সাজো। কেউ সেজেছেন লুক স্কাইওয়াকার, কেউ বা জেমস বন্ড কিংবা ইন্ডিয়ানা জোন্স। স্থানীয় সময় শনিবার লন্ডনের গ্রিনিচে ওল্ড রয়্যাল অবজারভেটরির বাগান পরিণত হয়েছিল শত শত চলচ্চিত্র প্রেমীদের ভূখণ্ডে, যেখানে ছিল এক ব্যতিক্রমধর্মী রেকর্ড গড়ার আয়োজন। রেকর্ড বুকের নিরীক্ষায় গণনা শেষে দেখা যায় 874 জন অংশগ্রহণকারী কোনো না কোনো চলচ্চিত্র চরিত্রে সেজে জমায়েতে অংশ নেন। এটা খুব মজার, আমি সত্যিই উপভোগ করছি। অনেকেই আমার ছবি তুলেছে। আমি শুধু এই পোশাক পরার একটা অজুহাত হিসেবে এখানে এসেছি। এটা কয়েক বছর আগে বানিয়েছিলাম। এই বর্ণাঢ্য আয়োজনটি করা হয়েছিল যুক্তরাজ্যের ইতিহাস খ্যাত এলস্ট্রি ফিল্ম স্টুডিওসের 100 বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে। দীর্ঘদিন ধরে স্টার ওয়ার্স, ইন্ডিয়ানা জোন্স সহ বহু বিখ্যাত সিনেমার শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছে এলস্ট্রি। অংশগ্রহণকারীরা বলছেন, চলচ্চিত্র প্রেমীদের এই উদ্যোগ শুধু রেকর্ডই নয়, এক অনন্য স্মৃতি হয়ে থাকবে তাদের জীবনে। ভাবিনি যে এটা সত্যি হবে। আমরা শুধু গ্রিনিচের এই উদযাপনের অংশ হতে চেয়েছিলাম। এখন সবকিছু দেখে অসাধারণ লাগছে। চরিত্রের ছায়া গায়ে মেখে এমন রেকর্ড প্রমাণ করে সিনেমা শুধু পর্দায় নয়, মানুষের হৃদয়েও বেঁচে থাকে। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।